2024-25 অর্থবছরের বাজেটে কর অব্যাহতি কমতে পারে 15,000 কোটি টাকা। এতে মোট ছাড়ের পরিমাণ নামতে পারে 1,63,000 কোটি টাকায়। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায় 2020-21 অর্থ বছরে প্রত্যক্ষ কর ব্যয় ছিল মোট দেশজ উৎপাদন জিডিপির 3.5%। 2024-25 অর্থ বছরে এটা কমে 2.91% নামবে বলে আশা করা হচ্ছে। এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। একটা ইন্ডাস্ট্রিকে সুরক্ষা দিয়ে আমরা হয়তো তাকে রাখতে পারবো, বাট ইটস লাইক কিপিং দ্য পেশেন্ট ইন দ্য ইন্টেন্সিভ কেয়ার অর ইন দ্য হসপিটাল। সে তো স্বাভাবিকভাবে তো ওই পেশেন্ট পারবে না, তাই না? যাতে তাকে আস্তে আস্তে স্বাভাবিক নর্মাল লাইফে নিয়ে আসা হলে কর অব্যাহতিটাকে আস্তে আস্তে উঠিয়ে দিতে হবে। সবাই যেভাবে কর দিয়ে থাকে সেই ইন্ডাস্ট্রিকে সেইভাবেই কর দিতে হবে। এটাই হচ্ছে আমাদের দশা, এবং এটাই হলেই একটা ইন্ডাস্ট্রি ভায়াবল হয়। তো সেই কারণেই সেটা একটা দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে যে সরকারের রাজস্ব লস হচ্ছে তাদের জন্য, কারণ তারাও তাদের নিজের পায়ে দাঁড়াতে পারছে না, আবার সরকার রাজস্ব হারাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্র জানায় ভৌত অবকাঠামোর মতো কিছু খাতে কমতে পারে কর ছাড়ের পরিমাণ। এছাড়া তৈরি পোশাক, ক্ষুদ্র ঋণ, রেমিটেন্স, পোল্ট্রি, ফিশারি, রপ্তানিতে নগদ প্রণোদনা, আইটি এনেবল পরিষেবার মতো খাতেও কর অব্যাহতি কমতে পারে। আগামী 5 বছরের মধ্যে কর অব্যাহতি জিডিপির 2% নিচে নামানোর লক্ষ্য রয়েছে। কাস্টমস সহ অন্যান্য পরোক্ষ করও কমানোর পরামর্শ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এস মনসুরের। সরকারের উচিত হবে প্রত্যক্ষ পরোক্ষের মধ্যে ভ্যাট থাকবে, কাস্টমস ডিউটি থাকবে, সেখানেও ব্যাপক অব্যাহতি দেওয়া আছে, সেগুলোকে কমাতে হবে। সবকিছুকে কমিয়ে একটা সুস্থ একটা পরিবেশ সৃষ্টি করতে হবে রাজস্বের ক্ষেত্রে, যাতে এই আমরা যেটাকে বলি রিসোর্স অ্যালোকেশন, সম্পদের যে বিনিয়োগটা, সেই বিনিয়োগটা যেন একটা ভালো খাতে হয়, দুর্বল খাতে না যায়। কর অব্যাহতি কমানোর ফলে বাড়বে সরকারের রাজস্ব। ভবিষ্যতে কর ছাড় আরও কমানোর পরামর্শ এই অর্থনীতিবিদের। প্রতি বছর যদি 20,000 কোটি টাকা করে কর অব্যাহতি কমিয়ে দেওয়া যায়, 3 বছর করলে পরে 60,000 কোটি টাকা কমে যাবে। সেটা একটা উপায়। তো যাই হোক, সরকার 15,000 করেছে, সেটা মন্দের ভালো। আরো হয়তো কিছু মেজার অন্যদিকে নিতে হবে, নিয়ে হয়তো 20-25,000 কোটি টাকার রাজস্ব অতিরিক্ত এই বছর সংগ্রহ করার চেষ্টা করতে হবে সরকারকে, নর্মাল গ্রোথের বাইরে। নতুন ব্যবসা প্রতিষ্ঠান ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করে কর অব্যাহতি। করের বোঝা কমে গেলে ঝুঁকি নিতে উৎসাহী হন ব্যবসায়ীরা। নতুন ব্যবসা প্রতিষ্ঠান ও বিনিয়োগ বৃদ্ধির ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়। অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। কত বাংলাদেশে কর অব্যাহতি থেকে আমাদের কত টাকা রাজস্বের ক্ষতি হচ্ছে, কোন কোন খাতে এই কর অব্যাহতিগুলো কতখানি দেওয়া হচ্ছে, এবং সেই খাতগুলি তো ভালনারেবল খাত। তো সেই খাতগুলো আগামীতে সরকার কি প্ল্যান করতেছে সেই ইন্ডিকেশনটাও সেখানে দিয়ে দেওয়া। এগুলো দিতে পারলে আমার মনে হয় যে ভবিষ্যতে মানুষ, যারা উদ্যোক্তারা বিনিয়োগ করবে, তারা একটু বুঝে শুনে বিনিয়োগ করবে, সেই খাত থেকে সরে আসবে যে খাতে কর অব্যাহতির জন্য তারা সেই খাতে লাভ করছে। সেই খাত তো কোনো লাভজনক খাত নয়। তো এইগুলোকে, এই মেসেজটা দিতে হবে ইকোনমিক প্লেয়ারদেরকে। কর অব্যাহতির কারণে কমে সরকারের রাজস্ব আয়। নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন জটিল হতে পারে। কর অব্যাহতির নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে অপব্যবহারের আশঙ্কা থাকে। আগামীতে কর অব্যাহতি আরো কমানো হবে, ইন্ডাস্ট্রি যেন সেটাকে মাথায় রেখে বিনিয়োগ কার্যক্রম করে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই বিষয়ে একটা সুস্পষ্ট একটা প্রতিবেদন বাজেটে থাকা উচিত, যে কত বাংলাদেশে কর অব্যাহতি থেকে আমাদের কত টাকা রাজস্বের ক্ষতি হচ্ছে, কোন কোন খাতে এই কর অব্যাহতিগুলো কতখানি দেওয়া হচ্ছে, এবং সেই খাতগুলি তো ভালনারেবল খাত। তো সেই খাতগুলো আগামীতে সরকার কি প্ল্যান করতেছে সেই ইন্ডিকেশনটাও সেখানে দিয়ে দেওয়া। এগুলো দিতে পারলে আমার মনে হয় যে ভবিষ্যতে মানুষ, যারা উদ্যোক্তারা বিনিয়োগ করবে, তারা একটু বুঝে শুনে বিনিয়োগ করবে। সমাজে আয় বৈষম্য বৃদ্ধি করে কর অব্যাহতি নীতি। এতে ধনী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো আরও বেশি ধনী হয়। এর পরিত্রাণে কৌশলী হওয়ার পরামর্শ এই বিশ্লেষকের। অব্যাহতি যে আমরা দেবো না একেবারে তা না, অব্যাহতি দেব, কিন্তু একটা সময় বেঁধে দিব। 5 বছরের জন্য দিলাম, 3 বছরের জন্য দিলাম, কিন্তু এটা তো 50-100 বছরের জন্য দেওয়াটা যুক্তি নয়। তো এমন অনেক খাত আছে যেখানে আমরা হয়তো 100% প্রোটেকশন দিচ্ছি, বিস্কিটের মতো ক্ষেত্রে। সেখানে কেন আমরা 100 বছর ধরে তো আমরা বিস্কিট তৈরি করি, বা আরো 200 বছর ধরে তো আমরা বিস্কিট বানাই,
আর কত বছর আমরা এটাকে প্রোটেকশন দেব? দরকারই বাকি। পোশাক খাতে কেন প্রোটেকশন দিতে হবে? পোশাক খাতে আমরাই তো সবচেয়ে ভালো পোশাক তৈরি করি পৃথিবীতে, তাহলে আমাদের কেন পোশাক খাতে এখানে প্রোটেকশন দিয়ে রাখতে হবে? এই জায়গাগুলোতে কোনো যৌক্তিক কারণ নাই।